তোমরা দুই বৌমা হোলি শপিং করতে যাবে না? আমি তোমাদের দুজনকেই 5,000 করে টাকা দেব। যে যার পছন্দ মতো জামা কাপড়, রং, আবির কিনে নিয়ে এসো। তোমরা বরং আজকেই শপিং করতে যাও। পাড়া সবার তো মনে হয় হোলির শপিং হয়েই গেছে। আপনি আমাকে মাত্র 5,000 টাকা দেবেন? আমি তো প্রত্যেক বছর 10,000 টাকার হোলি শপিং করি। মাত্র 5,000 টাকায় তো আমার হোয়াইট কালারের ড্রেসগুলো কিনতেই চলে যাবে। তারপর কালার কিনবো, সানগ্লাস কিনবো, আমার বান্ধবীদের হোলি পার্টির জন্য গিফটও কিনতে হবে। আমার 5,000 টাকায় হবে না। আপনি আমার বাজেটটা একটু বাড়ান। ছোটর যখন 5,000 টাকায় হবে না, তখন আপনি না হয় ছোটকে আমার ভাগের 5,000 টাকাটাও দিয়ে দিন। আমি তো এমনিতেও হোলির কোনো শপিং করি না। ওই কাগজ ফুল আর গাঁদা ফুল দিয়েই তো আমার রং বানানো হয়ে যায়। শিউলির কথা শুনে অদিতি অত্যন্ত খুশি হয়, কারণ অদিতি ভাবতেই পারেনি শিউলি নিজের ভাগের টাকাটা তাকে এভাবে দিতে চাইবে। তাই অদিতি খুশি হয়ে শিউলিকেও তার বন্ধুদের হোলি পার্টিতে নিয়ে যাবে বলে ঠিক করে। এ তো খুব ভালো কথা। আসলে আপনার বড় বৌমা গ্রামের মেয়ে তো, তাই ওর এত বেশি চাহিদা নেই। আচ্ছা দিদি, বলছি আমার কিন্তু বান্ধবীদের হোলি পার্টিতে ইনভিটেশন আছে। তুমি কি আমার সঙ্গে যেতে চাও? বাবা, তোমাদের আবার হোলি পার্টিও হয়? আমি তো পাড়ার বাচ্চাদের সঙ্গে ছোটবেলা থেকে রং খেলেই বড় হয়েছি। আমি কখনো কোনো হোলি পার্টিতে যাইনি। তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমি অবশ্যই যাব। এভাবেই অদিতি শিউলির সঙ্গে হোলি পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অদিতি 10,000 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তুমি কি বোকা গো? মা তোমাকে 5,000 টাকা নিজে যেচে দিতে চাইছিল। ওই 5,000 টাকায় কত কিছু কেনা হয়ে যেত বলো তো। এমনি মা টাকা দিতে চায় না, তার উপর কিভাবে দিচ্ছে নিয়ে নেবে, তা নয় লোককে দান করতে গেছে। আরে তুমি এভাবে বলছো কেন? ছোট বোন হিসেবেই তো দিয়েছি। আমি তো এমনিতেই হোলি শপিং করি না। আমার ওই ফুল পাতা দিয়েই কালার তৈরি করা হয়ে যায়। অত বেশি কিছু আমার লাগে না। তাছাড়া ছোট তো আমাকে বলেছে ওর বন্ধুর হোলি পার্টিতে আমাকে নিয়ে যাবে। না না, ছোট বাবুর সাথে কোথাও যেতে হবে না। ও শহরের মেয়ে, 10 জন 20 জনকে চড়িয়ে খাই। তোমার মতো বোকা নয়। তুমি কোথায় গিয়ে হারিয়ে যাবে তার ঠিক নেই। তার থেকে ভালো কোথাও যেতে হবে না, বাড়িতে বসে নিজের সাথে রং খেলো। আমি তোমাকে কোথাও যেতে না দেখি বলে দিলাম। যা বাবা, ভাবলাম কোথায় বড় লোকেদের হোলি পার্টিতে যাব। আমার বর তো দেখছি আমাকে কোথাও যেতে দিতেই চাইছে না। না না, কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। হোলির দিন সকালবেলা শিউলি ঘুম থেকে উঠে কাগজ ফুল, গাঁদা ফুল, জবা ফুল এবং পাতার রং দিয়ে বিভিন্ন রকম অর্গানিক কালার তৈরি করে। কিন্তু অনন্ত সেদিন বাড়িতে থাকায় শিউলি কিভাবে তার ছোট জায়ের সঙ্গে হোলি পার্টিতে যাবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে অদিতি সাদা রঙের জামা কাপড় পরে সুন্দর হয়ে রেডি হয়ে নেয়। তুমি রেডি হয়ে গেছো? কিন্তু এ কি, মাথায় নারকেল তেল মাখনি, গায়ে সর্ষের তেলও তো মাখনি। তুমি এরকম করে হোলি পার্টিতে যাবে? গায়ে রং একবার লাগলে কিছুতেই উঠবে না। এসো, আমি তোমাকে নারকেল তেল মাখিয়ে দিচ্ছি। এই না না, একদম নয়। আমি ওসব তেল টেল মাখি না। যাই হোক, আমাদের হোলি পার্টির জন্য লেট হচ্ছে। তোমাকে তো আমি হোলি পার্টির জন্য রেডি হয়ে থাকতে বলেছিলাম। তুমি এখনো রেডি হওনি? দেখো, আমার বান্ধবীরা সবাই কিন্তু পার্টিতে পৌঁছে গেছে। আমাকে বারবার ফোন করছে। তুমি তাড়াতাড়ি রেডি হও। শিউলি অদিতিকে কিছুতেই বলতে পারে না যে অনন্ত তাকে কিছুতেই হোলি পার্টিতে যেতে দিতে চায় না। তাই শিউলি এবার অদিতিকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করে। আসলে আমি তো বাড়ির সবার জন্য রান্না করছি। তাই তুমি একটা কাজ করো, তুমি না হয় হোলি পার্টির জন্য বেরিয়ে পড়ো। আমাকে তোমাদের ঠিকানাটা বলে দাও। আমি সময় মতো রান্না বান্না করে তোমার হোলি পার্টিতে পৌঁছে যাব। এই শুনে অদিতি আর লেট করতে চায় না। সে তখনই শিউলিকে ঠিকানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে শিউলি রান্না বান্না করার পর অনন্তকে বলে, এই শোনো না, আসলে মা আজকে ফোন করেছিল, বলল মায়ের সঙ্গে একটু শপিং করতে যেতে। তাই আমি ভাবছি এখন দুপুরবেলা মায়ের সঙ্গে শপিং করতে যাব। আমি রান্না বান্না তো সবই করে দিয়েছি, তোমরা খেয়ে নিও। এই কথা শুনে অনন্তর কিছু বলার থাকে না। শিউলি তখনই নিজের পুরানো রংচটা রংজলা জামা কাপড় পরে মাথায় ভালো করে নারকেল তেল মেখে নেয়, গায়েও সে সর্ষের তেল মাখে। কিছুক্ষণের মধ্যেই সে অদিতির দেওয়া ঠিকানায় গিয়ে পৌঁছায়। অদিতি তখন নিজের বান্ধবীদের সঙ্গে পার্টিতে ব্যস্ত থাকে। এই তো অদিতি, আমি চলে এসেছি। তুমি হয়তো অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো, তাই না? আসলে রান্না করতে গিয়ে আমার একটু লেট হয়ে গেল। তুমি কিছু মনে করো না। হ্যাঁ,
তোমার বান্ধবীরা সবাই কোথায়? চলো, আমরা তো সবাই আজকে একসঙ্গে রং খেলবো। এ কি রে অদিতি, এই ভিখারিটা তোর কাছে এসে কি সব বলছে? তুই না বলছিলি তোর বড় যা আসবে? তোর জায়ের জন্য তো তুই অপেক্ষা করছিলি। এটা কি তোর বড় যা? আমি তো বিশ্বাস করতেই পারছি না। দিদি, তুমি মুখে সর্ষের তেল দিয়েছো কেন? তুমি তো এই রোদে পুড়ে কালো ভূতের মতো হয়ে গেছো। ছি, তুমি কারোর সামনে আমার মান সম্মান রাখলে না বলো? এ বাবা, তোর জায়ের থেকে মনে হয় আমার বাড়ির কাজের লোকের ড্রেসিং সেন্স অনেক ভালো। এই হোলির দিনে কি সব পুরানো জামা কাপড় পরে এসেছে। তোর যাকে একটা সাদা রঙের জামা ধার দিতে পারতিস। এই সমস্ত ছেঁড়া ফাটা জামা কাপড় পরে কেউ রাস্তায় বেরোয়? সে কি, তোমরা সবাই আজকে নতুন নতুন জামা কাপড় পরেছ? আর তোমরা কেউ গায়ে তেল মাখো না? তেল না মাখলে তো গা থেকে রং উঠবে না। আমি তো ছোটবেলা থেকে পাড়ায় রং খেলার সময় মাথায় গায়ে সর্ষের তেল মেখে যেতাম, যাতে স্নান করার সময় আর কোনো অসুবিধা হয় না। এই অদিতি, তোর যাকে মনে হচ্ছে এবার মডার্ন হওয়ার জন্য ক্লাস করাতে হবে। এভাবে অদিতির বান্ধবীরা সবাই মিলে শিউলির বড্ড খিল্লি ওড়ায়। এতে শিউলির খুব খারাপ লাগে, কিন্তু তার কিছু করারও থাকে না। বিয়ের পর তার কোনো বান্ধবীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাই সে চাইলেও নিজের বান্ধবীদের সঙ্গে রং খেলতে পারবে না। সেই জন্য শিউলি মুখ বুঝে তাদের অপমান সহ্য করে। এই যে শোনো, এই ভিখারি মার্কা জামা পরে আমার মান সম্মান তো ধুলোয় মিশিয়ে দিয়েছো। অন্তত এখন তুমি এই সানগ্লাসটা পরে থাকো, যাতে তোমাকে দেখে লোক বুঝতে পারে তুমি আসলে ভিখারি নও। এই বলে অদিতি শিউলিকে সানগ্লাস পরিয়ে দেয়। কিন্তু শিউলি যেহেতু গ্রামের মেয়ে, তাই সে আগে কখনো সানগ্লাস পরেনি। তাই সেই সানগ্লাস পরার পর শিউলি দেখে চারিপাশে কেমন যেন মেঘ করে এসেছে। শিউলি ভাবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে, তাই সে তাড়াহুড়ো করে নিজে হাতে বানানো রংগুলো বার করে সবাইকে মাখাতে শুরু করে। এ অদিতি, তুমি তাড়াতাড়ি সবাইকে রং মাখাও, বাড়ি যেতে হবে তো। আকাশের দিকে তাকিয়ে দেখো কেমন মেঘ করেছে, এখনই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তাড়াতাড়ি করো। শিউলির কথা শুনে সবাই খুবই হাসাহাসি করে, কারণ তখন আকাশে প্রচন্ড পরিমাণে তীব্র রোদ থাকে। কিন্তু শিউলি সানগ্লাস পরার জন্য খুবই বোকামি করতে থাকে। এ কি, আমার গাল দুটো এত চুলকাচ্ছে কেন? এই, তুমি রঙের মধ্যে কি মিশিয়েছো? আমার তো কখনো রং মাখার পর এরকম ভাবে গাল চুলকায় না। ওরে বাবারে, মনে হচ্ছে কেমন যেন মুখে গোটা গোটা বেরিয়ে গেছে। হঠাৎ এরকম কি করে হলো? হ্যাঁ, তাই তো দেখছি, আমার মুখেও যেন কি সব বেরিয়েছে। নিশ্চয়ই এই মেয়েটা কোনো চিপ কালার ইউজ করেছে, যার জন্য আমাদের মুখে এরকম অ্যালার্জি বেরিয়েছে। এই, তুমি কি ব্যবহার করেছো শুনি? অদিতি, তুই এই সমস্ত লোকজনকে খুঁজেও পাস বটে, ওকে আমাদের পার্টিতে আনার কি দরকার ছিল? না, আমি তো একদম প্রাকৃতিক রং ব্যবহার করেছি। আসলে আমাদের বাড়িতেই কাগজ ফুল, গাঁদা ফুল, জবা ফুল, গোলাপ ফুল আরো অনেক রকমের ফুল ফোটে, তাই আমি ওই ফুলগুলো দিয়ে আর সবুজ পাতার রস দিয়ে রং বানিয়েছি। ও মা, সে কি? আমার তো গাঁদা ফুলে অ্যালার্জি আছে, ওই জন্য মনে হয় আমার স্কিনে এসব বেরোচ্ছে। স্টুপিড ইলিটারেট কোথাকার, তোমার কোনো জ্ঞান নেই বলো? উফ, কোথায় ভাবলাম মুখে আবির মেখে সুন্দর সুন্দর ছবি পোস্ট করব, তা নয়, তোমার জন্য আমার মুখটা একেবারে নষ্ট হয়ে গেল। আমার পুরো অ্যাস্থেটিক মুডটা তুমি নষ্ট করে দিলে। উফ দিদি, তুমি একটু চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারছো না? কি করছো বলো তো? তোমার জন্য আমার বন্ধুদের মুডটা নষ্ট হয়ে গেল। তুমি আমার সঙ্গে এসো তো, ওই কাউন্টারে ওখানে ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। তুমি নিজের জন্য কিছু ককটেল নিয়ে খাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। তোমাকে নিয়ে এসেও আমার জ্বালা হয়েছে দেখছি। এই কথা শুনে শিউলির খুব খারাপ লাগে, তাই শিউলি ঠিক করে সে আর কাউকে রং মাখাবে না। সে সোজা ড্রিঙ্কসের কাউন্টারে চলে যায়। সেখানে গিয়ে শিউলি অনেকজনকেই সাদা রঙের শরবত খেতে দেখে। এই যে দাদা, শুনছেন? ওই যে সাদা সাদা শরবতটা সবাই খাচ্ছে, ওটা আমাকেও দিন তো। এই বলে শিউলি ড্রিঙ্কসের কাউন্টার থেকে শরবত নিয়ে খেতে শুরু করে। কিন্তু সেই শরবত খাওয়ার পর তার এতই ভালো লাগে যে সে বারে বারে সেই শরবত চেয়ে খেতে থাকে। কিন্তু এতে করে শিউলির প্রচণ্ড নেশা হয়ে যায়, কারণ ওটা কোনো ককটেল নয়, বরং ভাঙের শরবত ছিল। তাই অনেক পরিমাণে ভাং খাওয়ার পর শিউলি একেবারে নেশাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক এমন সময় অনন্ত শিউলিকে ফোন করে। কি ব্যাপার শিউলি, তুমি তো অনেকক্ষণ আগে তোমার মায়ের সঙ্গে শপিং করতে গেছো, তুমি এখনো বাড়ি ফিরলে না? এতক্ষণ ধরে তোমরা কি এমন শপিং করছো যে 3 ঘন্টা হয়ে গেল তোমাদের শপিং হচ্ছে না? শপিং? কিসের শপিং? আমি তো কোনো শপিং করতে আসিনি।
আমি তো এখানে পার্টি করতে এসেছি, তুমিও এখানে পার্টি করতে চলে এসো। এখানে খুব ভালো শরবত পাওয়া যাচ্ছে, কি দারুণ খেতে। চাই আমি আরো 2টো গ্লাস শরবত নিয়ে খেয়ে নিই। শিউলির কথা শুনে অনন্ত একেবারে আকাশ থেকে পড়ে। তবে অনন্ত ব্যাপারটা খুব ভালো মতোই বুঝতে পারি যে অদিতি নিশ্চয়ই শিউলির সাথে হোলি পার্টিতে গেছে, আর সেখানে গিয়ে শিউলি কোনোভাবে ভাং খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই অনন্ত তখনই অদিতিকে ফোন করে এবং তাদের হোলি পার্টির লোকেশন জেনে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে যখন অনন্ত এসে পৌঁছায় তখন সে এরকম দৃশ্য দেখে ভীষণই রেগে যায়। এই যে অদিতি, তুমি তোমার যাকে এই হোলি পার্টিতে তো নিয়ে এসেছো, কিন্তু তোমার যা কি করছে কেমন আছে সেটার দিকে কোনো খেয়াল রেখেছো? আমি না এলে শিউলি তো এভাবেই পড়ে থাকতো। আমি খুব ভালো করে শহরের মেয়েদের চিনি, তোমরা খুব স্বার্থপর হও, আর সেই জন্যই শিউলিকে তোমার সঙ্গে আমি আসতে দিতে চাইছিলাম না। বান্ধবীদের সামনে অনন্তর মুখে এরকম কথা শুনে অদিতির খুব খারাপ লাগে। সে মনে মনে প্রচন্ড পরিমাণে অপমানিত বোধ করে। অন্যদিকে অনন্ত তখনই শিউলিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। অনন্ত যখন বাড়ির লোকজনকে ব্যাপারটা জানায় তখন সবাই অদিতির উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি তো জানো বড় বৌমা কতটা সহজ সরল মেয়ে। আজকে তোমার গাফিলতির জন্য বড় বৌমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলতাম না। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সত্যিই তোমার খেয়াল রাখা উচিত ছিল। আমি আর কখনো তোমাকে এভাবে একা ছাড়বো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে না না, ঠিক আছে, আমারই তো ভুল ছিল। আমি তো বেশি করে ভাঙের শরবত খেয়ে বেসামাল হয়ে গিয়েছিলাম। আমি আর কখনো এরকম কাজ করব না। এভাবেই তারা নিজেদের মধ্যে ভাব করে নেয়। কিছুক্ষণের মধ্যে অদিতি এবং শিউলি তাদের বাড়ির লোকজনের সঙ্গে খুবই আনন্দ করে হোলি খেলে। রামপ্রতাপ বাবু অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। মনে হয় কোনো এক বিষয় নিয়ে সে দুশ্চিন্তা করছিল। সে আনমনে রাস্তা পার হতে যাচ্ছিল, তখনই একটি গাড়ি তার দিকে ধেয়ে আসে। রামপ্রতাপ বাবু গাড়িটিকে দেখেই খুব ভয় পেয়ে যায় এবং সে তার চোখ বন্ধ করে নেয়। তখনই কালী নামের একটি মেয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার উপর থেকে সরিয়ে দেয় এবং গাড়িটি কালীকে ধাক্কা মেরে চলে যায়। কালী গুরুতরভাবে আহত হয়ে রাস্তার পাশে পড়েছিল। রামপ্রতাপ বাবু তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। অনেক টাকা খরচ করে রামপ্রতাপ বাবু কালীকে সুস্থ করে তোলার চেষ্টা করে। কিছুদিন পর কালী বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠে। এবার বলো তো মা, কে তুমি? তোমার বাড়ি কোথায়? তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের কত বড় ক্ষতি করেছো তুমি দেখেছো? আমার না হয় বয়স হয়েছে, আমি মারা গেলে কি বা হতো, কিন্তু তোমার কিছু হলে তোমার বাবা মায়ের কি হতো ভেবে দেখেছো? কারোর কিছু হতো না কাকু। আমার বাবা মা কেউ নেই। আমার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর থেকে আমি আমার কাকা কাকিমায়ের কাছে অনেক কষ্টে মানুষ হয়েছি। আমার 18 বছর হয়ে যাওয়ায় আমার কাকা কাকি সব সম্পত্তি নিজেদের নামে করে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার এই গায়ের কালো রঙের জন্য আমাকে কেউ পছন্দ করে না। কালী দেখতে সত্যি সত্যি খুব কালো ছিল। তার গায়ের কালো রঙের জন্য ছোটবেলা থেকে সে সবার কাছে ঘৃণ্য এবং অবহেলিত হয়েছে। কালীর দুঃখ কষ্ট দেখে রামপ্রতাপ বাবুর খুব মায়া হয় এবং সে তখনই কালীর সঙ্গে তার ছোট ছেলে বিপ্লবের বিয়ে দেবে বলে ঠিক করে। কালী পুরোপুরি সুস্থ হলে রামপ্রতাপ বাবু তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু রামপ্রতাপ বাবুর বড় ছেলে সৌরভ ছাড়া বাড়ির সবাই রামপ্রতাপ বাবুর উপর খুব রেগে যায়। আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আর কাউকে পেলে না? শেষ পর্যন্ত এই মুখ পুরি কালীকে বাড়িতে নিয়ে এলে। আমার বড় বৌমা এত ফর্সা সুন্দরী, সবাই ওর প্রশংসা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, আর সেখানে এই কালী এই বাড়ির বউ হবে? এক বউ ফর্সা আর এক বউ কালো, লোকে কি বলবে? হ্যাঁ হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। বিপ্লব তো এত ফর্সা, ওর পাশে এই কালো মেয়েটাকে একটুও মানাবে না। এভাবে বিপ্লবের জীবনটা আপনি কালো করে দেবেন না বাবা। না, কিছুতেই না। আমি এই কালো মেয়েটাকে কোনোদিনই বিয়ে করব না। আমি বৌদির মতোই ফর্সা সুন্দরী মেয়েকে বিয়ে করব। একে তো নিগ্রোদের থেকেও বেশি কালো দেখতে। রাতের অন্ধকারে একে খুঁজে পাওয়া মুশকিল একেবারে। এ যা কালো, আমার তো দেখেই ঘৃণা লাগছে। এর গায়ে একটা মাছি বসতেও ঘৃণা করবে। ছি! বিপ্লব, তুমি ভুলে যেও না, এই মেয়েটাই তোমার বাবার জীবন বাঁচিয়েছে। তুমি যদি কালীকে বিয়ে না করো তাহলে তুমি আমার সম্পত্তির ছিটে ফোটাও পাবে না, আর এই বাড়িতেও তোমার কোনো জায়গা হবে না, জেনে রেখে দাও। তুই চিন্তা করিস না মা, আমি তোর অন্য কোথাও বিয়ে দেব না।
ভাই তুই কালীকে বিয়ে কর, কালী সত্যিই খুব ভালো মেয়ে। গায়ের রং দেখে কোনো লাভ নেই, চকচক করলেই যে সেটা হীরা হবে এটা কিন্তু ভুল ধারণা, আর আমি এটা ভালো করেই বুঝতে পারছি এখন। এই তুমি চুপ করো, বেশি বকবে না। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি পরে আমি। বিপ্লব আর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। বিপ্লবের পেছন পেছন তার বড় বৌদি রূপালীও যায়। আর কিছু করার নেই বিপ্লব, তুমি ওই কালীকে বিয়ে করে নাও। তারপর ওই কালীকে তোমার জীবন থেকে বের করে দেওয়ার অনেক উপায় আছে। নাও, মাও এসে গেছে, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি বিয়েটা করে নাও বিপ্লব, তারপর কালীর ব্যবস্থা আমরা সবাই মিলে করব। কি মা, তাই তো? বিপ্লব তার মা ও বৌদির কথা শুনে কালীকে বিয়ে করে নেয়। বিয়ের পর কালীর জীবন আরো বেশি কষ্টময় এবং বিষণ্ণময় হয়ে ওঠে। বিপ্লব তার সঙ্গে সব সময় বাজে ব্যবহার করে। বিপ্লব বিয়ে করেছে তার বন্ধু বান্ধব কাউকে সে জানতে পর্যন্ত দেয়নি। কালী যখনই তার সামনে আসতো সে কোনো কারণ ছাড়াই কালীকে খুব মারধর করত। এমনই একদিন, এই তুই আবার আমার সামনে এসেছিস? আজকে তোর জন্য আমার দিনটাই খারাপ যাবে। যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে পার্টি করতে, দিলি তো মুডটা নষ্ট করে। বাবা তোমাকে ডাকছে, তাই আমি ডাকতে এলাম। বাবা ব্যবসার কাজের জন্য তোমাকে কোথায় একটা পাঠাবে বলছে। কি এই ব্যাপার? ভালো করেছিস তুই আগে আমায় বলে দিয়েছিস। এক কাজ কর, যা বাবাকে গিয়ে বল যে বাবা 10,000 টাকা দাও, আমি আর বিপ্লব ঘুরতে যাব। যা যা, তাড়াতাড়ি যা। কি তুমি সত্যি বলছো? আমাকে নিয়ে ঘুরতে যাবে তুমি? হ্যাঁ নিয়ে যাব তো। যা আগে বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আই। আমি চাইলে বাবা একটা টাকাও দেবে না, তুই বললে বাবা নিজের কিডনিও বের করে দিয়ে দেবে। যা যা, দৌড়ে যা। কালীকে বিপ্লব ঘুরতে নিয়ে যাবে শুনি কালী খুব খুশি হয়। সে তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে 10,000 টাকা চেয়ে নিয়ে আসে। এই তো এনেছিস, দে দে জলদি দে। তোকে বিয়ে করে আমার এই দিক থেকে ভালোই লাভ হয়েছে, যখন তখন তোকে কাজে লাগিয়ে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছি। চলো আমরা ঘুরতে যাব তো, দাঁড়াও আমি রেডি হয়ে আসি। কি আমি তোকে ঘুরতে নিয়ে যাব? তুই ভাবলি কি করে? বললাম না পার্টিতে যাব। সবাই নিজের নিজের বউকে পার্টিতে নিয়ে যাবে, কিন্তু আমি তোকে নিয়ে যাব না। বল তো দেখি কেন? কেন? আমি কালো তাই জন্য? এই তো তোর মাথায় তো ভালোই বুদ্ধি আছে দেখছি। কই গো বিপ্লব, কোথায় তুমি? আমি রেডি হয়ে গেছি, চলো পার্টিতে চলো। বাবা, আজকাল এই কালীর সঙ্গে গল্প করছো তুমি? ধুর, এই কালীর সঙ্গে গল্প করব আর আমি? এই 2-4টে কথা বলতে গিয়ে আমার বমি পেয়ে যাই, আর বমি করে পার্টিতে যেতে হবে? আর এই যে তুই শোন, যতক্ষণ না আমি আর বৌদি পার্টি থেকে বাড়ি ফিরি ততক্ষণ পর্যন্ত কোথাও লুকিয়ে বসে থাকবি। বাবা যেন জানতে না পারে যে আমি তোকে নিয়ে যাইনি, বুঝেছিস? আরে লুকানোর দরকার নেই, এক কাজ করো, তুমি লাইট বন্ধ করে ঘরে বসে থাকো, কেউ দেখতে পাবে না। হে হে হে। চলো বিপ্লব, আমাকে কেমন লাগছে বললে না তো? খুব সুন্দর বৌদি, তোমার মতোই একজনকে আমার জন্য খুঁজে রাখো। বিপ্লব ও রূপালী দুজনে গল্প করতে করতে পার্টিতে চলে যায়। কালীর মন খুব খারাপ হয়ে যায়, তাই সে একা একা কাঁদতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বিপ্লব তার বৌদি রূপালীর সঙ্গে মিলে কালীকে মেরে ফেলার প্ল্যান করে। বিপ্লব এক প্যাকেট চাউমিন নিয়ে এসে রূপালীকে দেয় এবং রূপালী তাতে বিষ মিশিয়ে দেয়। এই নাও বিপ্লব, এই চাউমিনটা ভালোবেসে কালীকে খাইয়ে দাও। কোনোদিনও তো ওর জন্য কিছু নিয়ে আসো না, আজকে দেখবে যে তুমি চাউমিন এনেছো, ও তো আনন্দে লাফিয়ে উঠবে। নাও যাও যাও। না না, ওকে ডেকে খেতে বললে সন্দেহ করবে। আমি এখানে ডাইনিং টেবিলে বসেই অপেক্ষা করি, ও এখানে আসলে খেতে বলবো, বুঝেছো? তুমি বসে থাকো এখানে, তাহলে আরো ভালো হবে। তারা দুজনে বসে কালীর আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে পাপিয়া দেবী আসে। এ কি, তোমরা দুজনে চাউমিন নিয়ে বসে আছো? আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? না মা, বিপ্লব ওর বউ কালীর জন্য অপেক্ষা করছে, ওকে এই চাউমিনটা খাওয়াবে, তাও আবার ভালোবেসে। এ আমি কি শুনছি বিপ্লব? শেষ পর্যন্ত তুই ওই কালীকে বউ হিসাবে মেনেই নিলি, তাই তো? এই দিনটা দেখার আগে আমি মরে কেন গেলাম না? খুব তো দুজনে মিলে প্ল্যান করেছিলি যে ওকে রাস্তা থেকে দূর করবি, কোথায় গেল সেসব? আরে মা শান্ত হও, আমরা সেটাই তো করছি। এই চাউমিনে বিষ মিশিয়ে রেখেছি ওই কালীকে খাওয়াবো বলে, বুঝেছো? এবার তুমিও বসে পড়ো এখানে, ওর সাথে এমনি যেমন ব্যবহার করো তেমনই করবে। ওকে আমি চাউমিন খেতে বলবো, তুমি আর বৌদি ওকে কথা শোনাবে, ঠিক আছে? চুপ কর মূর্খ,
চাউমিন খেয়েও মরে যাবে, তারপর কি হবে ভেবে দেখেছিস একবারও? তোর বাবা ঠিক আমাদের উপরেই সন্দেহ করবে, পুলিশ আসবে, তদন্ত করবে, আমরা সবাই জেলে যাব। ওই কালির গায়ের রঙের মতো আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মা কিন্তু একদম ঠিক কথা বলেছে বিপ্লব। আমাদের অন্য কিছু ভাবতে হবে, এমন কিছু করতে হবে যেন কেউ আমাদের উপর কোনো সন্দেহ না করে আর কোনো প্রমাণও না থাকে। তারা তিনজনে নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে। কয়েকদিন পর মা, বাবা, কোথায় তোমরা? শুনছো? মা, আমি যেই চাকরিটার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম না, ওই চাকরিটা আমি পেয়ে গেছি। এ তো খুব ভালো খবর। তোর বউকে বলেছিস? না বাবা, কালীকে তো আমি সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। বাবা, এই খুশিতে চলো না আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। আমার বিয়ের পর তো আমি কালীকে নিয়ে কোথাও যাইনি। কোথায় যাওয়া যায় আগে ঠিক কর সবাই মিলে। কালীকেও ডাক এখানে। বাবা, আমরা পাহাড়ে ঘুরতে যাব। কালীর পাহাড় খুব ভালো লাগে, ও আমাকে বলেছে। খুব মজা হবে, চলো সবাই একসাথে। ঠিক আছে, তাই হোক। সামনের মাসের দিকে ডেট ফাইনাল কর, ওই মাসে আমি ফাঁকা থাকবো। সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান শুরু করে দেয়। বাড়ির সকলেই কালীর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে দেখে কালী মনে মনে খুব খুশি হয়। একদিন কালী ও বিপ্লব দুজনে বসেছিল। তখন বৌমা, এই নাও, এই শাড়িটা তোমার জন্য এনেছি। এই শাড়িটা তুমি ঘুরতে গিয়ে পরবে। নাও ধরো। বাবা, শুধু বৌমাকে দিলেই হবে না, আমাকেও দিতে হবে কিন্তু। না, আর নয়, তুমি চাকরি পেয়েছো, এবার নিজের টাকায় কিনবে। কি বৌমা, পছন্দ তো শাড়িটা? সবুজ রং তোমার ফেভারিট বলে সবুজ রঙেরই শাড়ি এনেছি, তোমাকে খুব মানাবে। হ্যাঁ বাবা, সবুজ রঙের শাড়ি পরলে কালীকে সত্যিই খুব ভালো দেখায়। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা চলেই আসে, যেই দিনটার জন্য সবাই অপেক্ষা করছিল। তারা সবাই মিলে পাহাড়ে ঘুরতে যায়, সবাই মিলে খুব আনন্দ করছিল। ওদিকে বিপ্লব তখনও কালীকে মারার জন্য প্ল্যান করেই যাচ্ছিল। এই নাও টাকা, এখনই এখানে একজন আসবে, সবুজ শাড়ি পরে আসবে, আমার বউ। ওকে পিছন থেকে ঠেলে ফেলে দেবে। কি বললাম বুঝেছো তো? ও রুমে আছে, রেডি হয়ে আসবে এখনই। আমি যাচ্ছি, এখানে থাকতে পারবো না আমি, কাজটা যেন হয়ে যায়। ওকে ওকে, সবুজ শাড়ি তো, কাজ হয়ে যাবে। বিপ্লব সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে সবুজ শাড়ি পরে রূপালী আসে। ঠিক একই রকমের সবুজ শাড়ি রামপ্রতাপ বাবু তার দুই বৌমাকেই দিয়েছিল, আর এটা বিপ্লব ও রূপালীর মধ্যে কেউই জানতো না। রূপালীকে দেখে মদন নামে ছেলেটি এগিয়ে আসে। রূপালী পেছন ঘুরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক তখনই মদন পেছন থেকে রূপালীকে ঠেলে দেয়। রূপালী খুব ভয় পেয়ে যায়। সে নিজের জীবন বাঁচানোর জন্য পাহাড়ের একটি গাছের ডাল শক্ত করে ধরে ফেলে। দুই হাত দিয়ে গাছের ডাল ধরে সে ঝুলে থাকে। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। এই লোকটা আমাকে কেন ফেলে দিল? কালীকে না ফেলে কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। রূপালীর চিৎকার শুনে সেখানে কালী আসে। কালী খুব ভয় পেয়ে যায়। সে রূপালীকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। সে দৌড়ে গিয়ে মোটা লম্বা দড়ি নিয়ে আসে। সেই দড়ির সাহায্যেই সে রূপালীকে টেনে উপরে তোলে। ততক্ষণে ওখানে সবাই চলে এসেছিল। কালী, আমাকে ক্ষমা করে দাও কালী। আমি তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছিলাম, আর তুমি আমাকে বাঁচালে। আমি তোমার জন্য গর্ত খুঁড়েছিলাম, আর সেই গর্তে আমি নিজেই পড়ে গেছি। আমি, মা আর বিপ্লব তিনজন মিলে তোমাকে। রূপালী তাদের প্ল্যানের কথা সবাইকে বলতে থাকে। পাপিয়া দেবী ও বিপ্লব তাদের ভুলের জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারাও হাত জোর করে কালীর কাছে ক্ষমা চায়। কালী তাদের সবাইকে ক্ষমা করে দেয়। তারা সবাই মিলে পাহাড়ি এলাকায় খুব মজা করে বাড়ি ফিরে আসে। এভাবেই দুই বউয়ের মধ্যে ভেদাভেদ চিরতরে শেষ হয়ে যায়।